কোথায় আসবো? নিচে খাবার টেবিলে। হ্যাঁ তো, তাতে তোমার কি? আমার ইচ্ছা মতো আমি যাব। আলো চুপ করে শামিনকে কিছু সময় দেখে বলে, ধেড়ে খোকা বানিয়ে রেখেছে না আপনাকে আপনার মা? একা একা খেতে পারেন না? ঢং। তোমাকে দেখতে কে বলেছে? তুমি তোমার মতো খাও দাও আরাম করো। আপনার বোনের হুকুম, কাউকে না কাউকে অপেক্ষা করতে হবে। ঋতুকে প্রেগনেন্ট অবস্থায় কিভাবে অপেক্ষা করতে দেই? শামিন আলোর দিকে এগিয়ে এসে আলোকে ভালো করে দেখে, তারপর নাটকীয় ভঙ্গিতে বলে, বাবা, এত ভালো হলে কবে? আলো কপাল কুঁচকে বলে, বাজে না বকে খেতে আসুন। কথাটি বলে আলো ঘুরে দাঁড়াতেই শামিন খপ করে আলোর হাত ধরে ফেলে। আলো সেদিকে তাকায়। শামিন আলোর মুখের দিকে তাকিয়ে নরম গলায় বলে, আমি কেউ পাশে না থাকলে খেতে পারি না। খেয়ে দিয়ে আমার পাশে বসে থাকবে। আমার জন্য না খেয়ে অপেক্ষা করার দরকার নেই। কিছুক্ষণ দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। আলো ধীরে ধীরে নিজের হাত ছাড়িয়ে নিয়ে নিচে চলে যায়। শামিন তার পিছু পিছু যায়। কতক্ষণ ঘুমিয়েছে তা সে জানে না। অনিচ্ছাকৃতভাবে ভাত ঘুম হয়ে গিয়েছে আজ। বিকেলে ঘুমিয়ে উঠলে কমসে কম 1 ঘন্টা তার লেগে যায় এটা বুঝতে যে এখন সকাল নাকি রাত। মাথার মধ্যে অদৃশ্য কোনো পোকা ভো ভো করে। বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে ঘর থেকে বের হয়। ইয়াশা মির্জা কোথাও বেরিয়েছে। ঘর থেকে বেরিয়ে দোতলার লিভিং রুমে দাঁড়িয়ে পড়ে আলো। ঈশিতা, ঋতু, সিতারা, ফুলিরা মা লিভিং রুমের সাথে লাগোয়া বারান্দায় দাঁড়িয়ে নিচে কিছু একটা দেখছে। আলো এগিয়ে যায় ওদের কাছে। কি হয়েছে আপু? ঈশিতা আলোর ডাকে পিছু ফিরে তাকায়। আলো এগিয়ে যায়। শান্তিনীরের পশ্চিম পাশের বাগানে লোকজন জড়ো হয়েছে। গোল করে কিছু চেয়ার পাতা। তার একটাতে বসে আছে শামিন, ইয়াসার, মির্জা। তার পাশে কিছু মুরব্বী শ্রেণীর লোক। প্রচুর লোকজন জড়ো হয়েছে। দুজন অল্প বয়সী ছেলে মেয়ে একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। আলো ঈশিতার দিকে তাকিয়ে বলে, কি হচ্ছে এখানে? সালিশ বৈঠক। আলো অবাক হয়ে যায়। কিসের সালিশ? ওই ছেলে মেয়ে দুটোকে দেখছো, ওরা স্বামী স্ত্রী। ওই মেয়েটা নিয়মিত স্বামীর হাতে মার খায়, অথচ ওদের প্রেমের বিয়ে। তাহলে ডিভোর্স নিয়ে নিক। এখানে মেয়রের কাছে কি? মেয়র কি ডিভোর্স লয়ার? ঈশিতা আলোর দিকে তাকায়, তারপর বলে, মেয়ে তার স্বামীকে ছাড়বেও না। আলো অবাক হয়ে যায়। ঈশিতা বলতে থাকে, ওদের দুজনের বাবা মা এসেছে ভাইয়ার কাছে একটা বিহিত করে দেওয়ার জন্য। তোমার ভাইয়া কি বিহিত করবে? দেখোই না। আলো তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। শামিন গলা উঁচু করে ছেলেটাকে ধমকে যাচ্ছে। মিলিয়ে গিয়েছে ছেলেটা। আলো এত কথা কেন বলছেন? অমন স্বামীর কান মলে দিন লোকের সামনে। লজ্জা দেওয়া দরকার উজবুকটাকে। কথাটা বলে শেষ করতে পারে না। ঈশিতা আলোর মুখ চেপে ধরে। শামিন সহ সালিশে থাকা প্রত্যেকটা লোক অবাক হয়ে দোতলার বারান্দার দিকে তাকায়। ঈশিতা আলোকে টানতে টানতে ভেতরে নিয়ে যায়। সালিশে উপস্থিত থাকা মুরব্বীরা শামিনের দিকে তাকিয়ে বলে, বৌমা তো তোমাকে ছাড়িয়ে গিয়েছে। অমন স্বামী বলতে তুমি কি বোঝাতে চেয়েছো? শামিনের কথায় ঘুরে তাকায় আলো। তারপর নিচু স্বরে বলে, সালিশে কি বিচার হয়েছে? মারতে উঠেছিলাম। বউ এসে বাংলা সিনেমার লক্ষ্মী বউয়ের মতো স্বামীকে রক্ষা করেছে। শেষবারের মতো মিলিয়ে দেয়া হয়েছে দুজনকে। আলো চুপ করে থাকে। শামিন বলে, বললে না তো অমন স্বামী বলতে কি বুঝিয়েছিলে তখন? খারাপ স্বামী। আলো অস্ফুট স্বরে বলে। শামিন আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, খারাপ স্বামীদের কান মলে দেওয়া উচিত। আর খারাপ বউদের কি করা উচিত? আলো চোখ তুলে তাকায়। শামিন আরেকটু এগিয়ে এসে বলে, বলো কি করা উচিত খারাপ বউদের সাথে? আলো চুপ করে থেকে শামিনকে পাশ কাটিয়ে চলে যায় শামিনের কথার জবাব না দিয়ে। শামিন একা একা কিছুক্ষণ হেসে বিড়বিড় করে বলে, খারাপ বউদের শাস্তি দেওয়া উচিত, ভালোবাসার শাস্তি। পিঠের কিছু কিছু স্থানে ঘা পুরোপুরি শুকিয়ে যায়নি। একটা মলম হাতে আলো দাঁড়িয়ে আছে। একা একা মলমটা লাগানোর চেষ্টা করে ব্যর্থ হয়। আচমকা শামিন ঘরে ঢুকতেই আলো ঘুরে দাঁড়ায়। তার পুরো মুখ অস্বস্তিতে ছেয়ে গিয়েছে। শামিন এক পলক আলো আর তার হাতের মলমটা দেখে নিচু গলায় প্রশ্ন করে, কাউকে ডেকে দেবো?
ঈশিতা আপুকে। অস্ফুট স্বরে বলে আলো। শামিন ঘর থেকে বেরিয়ে গিয়ে ঈশিতাকে পাঠিয়ে দেয়। ঈশিতা আলোর ঘরে এসে বলে, ডেকেছিলে ভাবি? মলমটা পিঠে লাগিয়ে দাও। ঈশিতা এগিয়ে যায়, মলম লাগিয়ে দিতে দিতে হুট করে বলে বসে। ভাইয়াকে বললেই তো পারতে, সে লাগিয়ে দিত। আলো কপাল কুঁচকে ঈশিতার দিকে তাকায়। ঈশিতা হাসতে হাসতে বলে, রাগলে তোমাকে আরো আরো বেশি সুন্দর লাগে ভাবি। এখন ভাইয়ার সামনে যেও না, ভাইয়া আরো পাগল হয়ে যাবে। ঈশিতা হাসতে হাসতে বেরিয়ে যায়। আলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বারান্দায় চলে যায়। শামিন ঘরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে আলোকে দেখতে না পেয়ে আলমারির কাছে যায়। আলমারি থেকে কোলবালিশ বের করে এনে বিছানার মাঝখানটাতে রাখতে রাখতে বিড়বিড় করে কোলবালিশ দুটোকে উদ্দেশ্য করে বলে, স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় পক্ষ হয়ে ঢুকতে তোদের লজ্জা করে না? আলো বারান্দা থেকে ঘরে ঢুকে শামিনের কাণ্ড দেখে অবাক হয়। বলে, কাকে কি বলছেন? শামিন থতমত খেয়ে বলে, নিজেকে। আলো কিছু না বলে বিছানায় শুতে যাবে অমনি শামিন বলে, তোমার পাসপোর্ট আনিয়ে রেখেছি নিজের কাছে। আলো তার দিকে তাকিয়ে বলে, কেন? কোন কাজে? সার্জারির জন্য সিঙ্গাপুর যাব আমরা। তোমার ওখানে সার্জারি হবে। আলো চুপ করে থাকে। শামিন বলে, তোমার শরীরের ক্ষত ভ্যানিশ হয়ে যাবে খুব শিগগিরই। আমার মনের ক্ষত? প্রশ্নটি করে আলো তাকিয়ে আছে শামিনের দিকে। মনের ক্ষত? তার দায়িত্ব আমি নিলাম। দেখি কি করা যায় ভাবতে দাও। স্বামীর ইয়াসার মির্জাকে সময় দাও আসিয়া। বসার ঘরের সর্বত্র শৌখিনতার ছোঁয়া। আলো মাথা ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশটা দেখছে। বোঝাই যাচ্ছে বসার ঘরটি যে সাজিয়েছেন সে বেশ রুচিশীল একজন ব্যক্তি। দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে ঘরের সবটা দেখছে আলো আর শামিন। দেখছে আলোকে। দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে ঘরের সবটা দেখছে আলো আর শামিন দেখছে আলোকে। একসময় দুজনের চোখাচোখি হয়ে গেলে শামিন চোখ সরিয়ে নিয়ে নিজের ফোন ঘাঁটতে শুরু করে। আলো গম্ভীর কণ্ঠে বলে, সাত সকালে কোথায় এনেছেন আমায়? আমার পরিচিত এক লোকের বাসায় বন্ধু হয়। এখানে আমার কাজ কি? তুমি আমার স্ত্রী, তাই আমার সাথে এসেছো। আলো আবারও কক্ষ পরিদর্শনে মনোযোগী হয়। হঠাৎ দেওয়ালের একটা পেইন্টিংয়ে চোখ পড়তেই আলো চোখমুখ শক্ত করে ফেলে। পেইন্টিংয়ে চুম্বনরত এক প্রেমী যুগলের অবয়ব ফুটিয়ে তুলেছে শিল্পী তার রং তুলির কারসাজি দিয়ে। এতক্ষণ বাড়ির মালিককে আলো মনে মনে যত প্রশংসা করেছিল তার রুচিবোধ নিয়ে পেইন্টিংটা দেখে সাথে সাথে সব ফিরিয়ে নিয়ে বিড়বিড় করে আলো বলে, অসভ্য। শামিন আলোর পরিস্থিতি আন্দাজ করতে পেরে ঠোঁট টিপে হাসে। আলো চুপচাপ বসে থাকে। ভেতর থেকে একজন 50 লোক এসে শামিনের সাথে হ্যান্ডশেক করে কিছু সৌজন্য আলাপ করতে থাকে। আলো লোকটাকে ভালো করে লক্ষ্য করে। লোকটার মাথার সমস্ত চুল সাদা হয়ে গিয়েছে, কিন্তু চেহারায় এখনো তারুণ্য ধরে রেখেছে বেশ। লোকটা আলোর মুখোমুখি বসে আলোর দিকে হাত বাড়িয়ে দিয়ে ইংরেজিতে আমেরিকান উচ্চারণে বলে, হ্যালো আলো, আমি ফজল রাব্বি, তোমার হাজব্যান্ডের বন্ধু। আলো বেশ অবাক হয়। এত বুড়ো লোক ইয়াসার মির্জার বন্ধু? কপাল কুঁচকে লোকটার হাতের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আসসালামু আলাইকুম। শামিন মুগ্ধ চোখে তার বউকে দেখতে থাকে। সে আবারও নতুন করে তার বউয়ের প্রেমে পড়ে গিয়েছে। আলোর আচরণে লোকটার ঠোঁট প্রশস্ত হয়ে যায় হাসিতে। নিজের হাত ফিরিয়ে নিয়ে স্বাভাবিক গলায় বলে, ওয়ালাইকুম আসসালাম। আলো শামিনের দিকে তাকায়। শামিন তাকে কেন এখানে এনেছে বুঝতে পারছে না সে, কিন্তু সে প্রচন্ড বিরক্ত হচ্ছে। লোকটা মৃদু স্বরে বলে ওঠে, তুমি ভীষণ সুন্দর একজন মেয়ে আলো, শামিন খুবই লাগে। আলো চোখ বড় বড় করে লোকটাকে দেখে। পেইন্টিংটা দেখেই বাড়ির মালিকের চরিত্র সম্পর্কে ধারণা হয়েছিল তার। এখন তো দেখছে সত্যিই এই লোকের চোখ চোখ ভাব আছে। আলো বিড়বিড় করে বলে, বুড়ো ভাম। শামিন চমকে উঠে আলোর দিকে তাকায়। ফিসফিসিয়ে বলে ওঠে, স্টপ আরো, এখানে শুরু হয়ে যেও না। ডক্টর রাব্বি ওদের দিকে তাকিয়ে বলে, তোমরা নিজেরা কি বলছো? দেখো, রোমান্স করতে চাইলে আমাকে বলতে পারো, আমি তোমাদের প্রাইভেসির ব্যবস্থা করে দিচ্ছি। আলো লাফিয়ে উঠে দাঁড়ায়, চেঁচিয়ে বলে ওঠে, আপনি এসব কি বলছেন?
শামিন আলোর হাত টেনে ধরে বসিয়ে দেয়। লোকটা মৃদু হেসে আলিজা সম্বোধনে কাউকে ডাকতে থাকে। ভেতর থেকে একজন 40 ঊর্ধ্ব বিদেশি মহিলা বেরিয়ে আসে। ফজলে রাব্বি তার দিকে তাকিয়ে ইংরেজিতে বলে, তোমাকে বলছিলাম না হানি, আমার বন্ধু শামীমের কথা। ও হচ্ছে শামিন এবং তার সহধর্মিণী আলো। আলিজা নামের ভদ্রমহিলা মুচকি হেসে আলোর দিকে তাকিয়ে তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হ্যালো হ্যালো। শামিন ফিক করে হেসে দিয়ে বলে, মিসেস রাব্বি, ওটা অ্যালো না, আলো। আলো মানে লাইট। আলিজা নিজেকে শুধরে নিয়ে আবারও আলোর সাথে কুশল বিনিময় করে। ফজলে রাব্বি আলোকে উদ্দেশ্য করে বলে, আলো, এ হচ্ছে আমার সহধর্মিণী আলিজা, আমেরিকা থেকে যাকে চুরি করে এনেছি আমি। আলিজা রাব্বির গাল টেনে দুষ্টুমির সুরে বলে। ও হানি, কি যে বলো না তুমি। আলো আর শামিন দুজনে চোখ বড় বড় করে রাব্বি আর আলিজা দম্পতির লুতুপুতু আলাপচারিতা দেখতে থাকে। এত বুড়ো বয়সেও দুজনে কত রোম্যান্টিক। ফজলে রাব্বি শামিন আর আলোর দিকে তাকিয়ে একটা প্রশস্ত হাসি দেয়। তারপর আলোকে বলে, শামীমের সাথে আমার কিছু কথা আছে আলো। অনেকদিন পরে দেখা তো, তুমি বরং আলিজার সাথে যাও, ও তোমাকে আমাদের গার্ডেনটা ঘুরিয়ে দেখাবে। আলো ভাবে সেটাই ভালো এখানে থাকার চেয়ে, তাই সে আলিজার সাথে চলে যায়। শামিনকে সোফায় বসার নির্দেশনা দিয়ে ডক্টর ফজলে রাব্বি নিজেও বসে পড়ে। শামিন চিন্তিত ভঙ্গিতে বলে, ওর সাথে আলাদা করে কথা। প্রয়োজন হবে না। তাছাড়া বুঝবেন কিভাবে সমস্যা? বুঝে ফেলেছি। শামিন অবাক হয়। ডক্টর ফজলে রাব্বি বলে, যখন ফোনে তুমি সন্ধ্যার কথা জানিয়েছিলে আমি তখনই ধরে ফেলেছি। তাহলে ওকে নিয়ে আসতে বললেন যে? ডক্টর ফজলে রাব্বি মৃদু হেসে বলে, আমি আর আলিজা রবির মুখে তোমার এত এত প্রশংসা শুনেছি যে আমাদেরও খুব ইচ্ছা হলো ওই ভাগ্যবতীকে দেখার, যে শামীম ইয়াশ আর মির্জার মন চুরি করেছে। তাই তাই তোমাদের দুজনকে ডেকে নিয়ে আসলাম। শামিন ম্ল্যান হাসে। ডক্টর ফজলে রাব্বি বলে, শোনো শামিন, অযথা চিন্তা করো না। তোমাকে যেটা করতে হবে তা হলো তোমার স্ত্রীকে জীবনমুখী করতে হবে। জীবনমুখী? ওকে বোঝাতে হবে ও কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। তুমি মুহূর্তে ওর গুরুত্ব ওর চোখে দেখিয়ে দেবে। তুমি বুঝতে পেরেছো আমার কথা? শামিন কিছুক্ষণ ডক্টর ফজলে রাব্বির দিকে তাকিয়ে থেকে মাথা নাড়ায়। এখানে কেন এনেছিলেন? এখানে কি কাজ? শামিনের মুখের দিকে তাকিয়ে আছে আলো। শামিন ড্রাইভ করতে করতে বলে, একটা বিশেষ কাজে। আমার ওই বন্ধুটি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। সে একটা এজেন্সি খুলতে যাচ্ছে নারীদের কল্যাণে, সে ব্যাপারেই কথা বলতে। ভাবলাম তুমি গৃহবন্দী হয়ে পড়ে আছো, তোমাকে কোথাও নিয়ে যাই। তা গার্ডেন কেমন লাগলো? বসে বসে দোল খাচ্ছিলে দোলনায় দেখলাম। ভালো লেগেছে। শুকনো গলায় জবাব দেয় আলো। শামিন বলতে থাকে, একজন 50 ঊর্ধ্ব বুড়ো আমার বন্ধু কিভাবে হলো? অস্বাভাবিক লাগছে না তোমার কাছে বিষয়টা? না। আলো ঠান্ডা গলায় বলে। শামিন বলে, কেন? কারণ আপনিও তো বুড়ো। শামিন হুট করে গাড়ির ব্রেক কষে দেয়। আলো ভাবলেশহীনভাবে বসে আছে। শামিন হতবাক হয়ে আলোর দিকে তাকিয়ে বলে, আমি বুড়ো? হ্যাঁ, 32 বছর কি কম নাকি? বুড়োই তো। আপনার আর আমার বয়সের ব্যবধান জানেন? 6 বছর। আমার বার্থ সার্টিফিকেটের বয়স ধরলে 8 বছর। 6 বছর কোনো ব্যবধান না, এটা পারফেক্ট। শামিন দৃঢ়ভাবে বলে, তাই না ছাই? আপনি বুড়ো আর আমি এখনো 6 বছর পর বুড়ি হব। ব্যবধান না, অনেক ব্যবধান। শামিন দাঁতে দাঁত চেপে বলে, তোমার কোন অ্যাঙ্গেল থেকে মনে হয়েছে আমি বুড়ো? আমার চুল পেকেছে? আমার শ্বাসকষ্ট রোগ আছে? আমার স্কিন কুঁচকে গিয়েছে? তুমি জানো এখনও ক্লাস 11-এর মেয়েরা আমাকে সপ্তাহে 2টো প্রেমপত্র পাঠায়। তোমাদের কলেজেরই তো ওগুলো। আলো সরু চোখে শামিনের দিকে তাকিয়ে বলে, খুব আনন্দ হয় তখন, তাই না? নিজের পুরুষ মন গর্বে ভরে যায়। শুনুন, ওইসব মেয়েদের রুচিতে সমস্যা। শামিন হাত মুষ্টিবদ্ধ করে বসে আছে। সব মেনে নেওয়া যায়, কিন্তু শামিন বুড়ো এটা সে কোনোভাবেই মানবে না। এত বড় কথা বলে অপমান করে দিল এই মেয়েটা।
বুকে সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে স্বামীনের। মুখ ভার করে স্টিয়ারিংয়ে হাত দিয়ে বসে আছে। আলোর এখন বেশ হাসি পাচ্ছে স্বামীনের অবস্থা দেখে। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে ঠোঁট টিপে হাসছে। বরাবরের মতো অপমান হজম করে নিয়ে স্বামীন গাড়ি স্টার্ট করে। আলো কিছুক্ষণ ঠোঁট টিপে হেসে নিয়ে হুট করে বলে ওঠে, 5 বছরের ব্যবধান ভুল বলেছি? স্বামীন কপাল কুঁচকে ড্রাইভ করতে থাকে। এত বড় অপমান করে এখন সেধে সেধে কথা বলতে এসেছে। আলো মনে মনে ভাবে লোকটা হয়তো বেশি অপমানিত হয়েছে। কিছুক্ষণ চুপ করে থেকে বলে, 4 বছরের ব্যবধান। স্বামীন নিশ্চুপ। আলো বলতে থাকে, না না, 3 বছরের ব্যবধান। না, 2 বছরের ব্যবধান। আরে না না, 1 বছরের। স্বামীন চুপ করেই থাকে। আলো বলে ওঠে, আরে কোনো ব্যবধানই নেই, আমার বয়সও 32 বছর। স্বামীন আবারও ব্রেক কষে আলোর দিকে তাকায়। আলো চুপচাপ বসে থাকে। স্বামীন গম্ভীর কণ্ঠে বলে, চুপ করে বসে থাকবে একেবারে? ওই ঠোঁট নেড়ে আর একটা কথা বলে আমাকে কষ্ট দিলে আজ ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। অন্য সময় হলে আলো মুখে মুখে উত্তর দিয়ে দিত, কিন্তু এইমাত্র স্বামীনের কথায় সে কিছুটা ঘাবড়ে গিয়েছে, তাই চুপচাপ বসে থাকে। স্বামীন গম্ভীর মুখে আবারও গাড়ি স্টার্ট করে। সকাল থেকেই বৃষ্টি। আলো বৃষ্টি খুব একটা পছন্দ করতো না, কিন্তু এখন বৃষ্টিময় দিন তার খুব একটা খারাপ লাগে না। সারাদিন শাড়ি চুড়ি পরে ঘরেই তো পরে থাকে সে। জানালা দিয়ে বৃষ্টি দেখতে তার বেশ লাগে। ভাবি আসবো? সীতারা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আলো ঘুরে দাঁড়িয়ে বলে, এসো। সীতারা একটা ছুরি নিয়ে ঘরে ঢুকেছে। আলোর দিকে তাকিয়ে বলে, ভাইজানের জামা কি কি ধুতে হবে দিন ভাবি? ওয়াশিং মেশিনে দিব? আলো অবাক হয়ে বলে, তোমার ভাইজানের কি কি ধুতে হবে তা আমি কিভাবে জানবো? সীতারা আলোর থেকেও বেশি অবাক হয়ে যায়। আলোকে সে দায়িত্ব জ্ঞানহীন স্ত্রী হিসেবে জানে, কিন্তু স্বামীর প্রতি এতটাই উদাসীন যে সামান্য তথ্যটুকুও দিতে পারছে না। ঈশিতা ঘরে ঢোকে। একবার সীতারা আর একবার আলোর দিকে তাকিয়ে সবটা বুঝতে পেরে সীতারাকে বলে, ভাইয়ার যা ধুতে হবে তা ডান পাশের আলমারিতে রাখে, ভুলে বসে আছো নাকি? সীতারা স্বামীনের জামা কাপড় নিয়ে যায়। আলো দাঁড়িয়ে আছে। ঈশিতা আলোর দিকে তাকিয়ে বলে ওঠে, ভাইয়া স্বামী হিসেবে তোমার মন জয় করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, আর এদিকে তুমি নিজেকে কারোর বিবাহিত স্ত্রী ভাবছো না। ভাইয়া একা একা সম্পর্কটাকে কি সুন্দর বয়ে নিয়ে যাচ্ছে। কতটা যত্ন করে তোমাকে, আমি আমার ভাইয়াকে নিয়ে গর্ব করি। আলো কিছুক্ষণ চুপ করে থেকে শুকনো গলায় বলে, আচ্ছা, কাল থেকে তার জামা কাপড় আমি ধুইয়ে দেব। ঈশিতা কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থেকে চলে যায়। আলো বিছানায় চুপচাপ বসে থাকে। আসলেই কি সে ভুল করছে? কবির আলমগীরের বাসভবনে পার্টির মিটিং বসেছে আজ। পার্টির সভাপতি কবির আলমগীর সবার সাথে আলোচনা শেষ করে এসে স্বামীনের সামনে বসে। স্বামীন তার দিকে তাকিয়ে আছে। কবির আলমগীর বলে, তুমি কি বুঝতে পারছো কতটা নাকানি চুবানি খেয়েছি, কতটা নাকানি চুবানি খাইয়েছো তুমি আমাদের? তোমার মতন এমন একজনের কাছ থেকে এরকম আশা করিনি শামিন। স্বামীন চুপ করে থাকে। অন্যরাও সবাই চুপচাপ। কিছুক্ষণ পরে গম্ভীর কণ্ঠে স্বামীন বলে ওঠে, দলে আমার স্থান আছে কি নেই সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হোক। এমনিতেও আমার কাছে দেশের সেবা করাটা মুখ্য বিষয়, কোনো দলের পৃষ্ঠপোষকতায় থাকাটা নয়। কবির আলমগীর কিছুক্ষণ চুপ করে থেকে বলে, দল তোমাকে রেখেছে, তোমার মতন ডেডিকেটেড লোক কজনই বা আছে বলো? স্বামীন চুপ করে বসে আছে। কবির আলমগীর বলতে থাকে, এসব কি বউয়ের জন্য হয়েছে তোমার? আলমের মেয়ে আমাদের বৌমার জন্য? স্বামীন কোনো কথার জবাব না দিয়ে তাকিয়ে আছে শুধু। কবির আলমগীর বলে, মেয়ে মানুষকে দুর্বল প্রজাতির ভাবা শামিন। ইয়াসারের এহেন পরিণতি খুবই অবাক করছে আমাকে। বউয়ের প্রতি অল্প কদিনে বেশ দুর্বল হয়ে গিয়েছ দেখছি, বেশ বউ পাগল হয়েছ। স্বামীন ম্লান হেসে বলে, সব কিছু আপনাদের দেখেই তো শিখেছি আঙ্কেল।
কবির আলমগীর থতমত খেয়ে যায়। শামীন সালাম জানিয়ে উঠে দাঁড়ায়। পার্কিং লটে এসে দেখা হয়ে যায় কবির আলমগীরের ভাগ্নি জুয়ের সাথে। খুবই ছোটখাটো একটা পোশাক পরে উশৃঙ্খলভাবে হেঁটে আসছে। শামীন কপাল কুঁচকে চোখ সরিয়ে নেয়। ঋতুর পায়ের নখের যোগ্যতা নেই এই মেয়েটার, ফালতু মেয়ে। দুপুরে শামীন কাক ভেজা হয়ে বাড়িতে ফেরে। ঘরে ঢুকে আলমারি থেকে তোয়ালে বের করে মাথা মুছতে থাকে। আলো দাঁড়িয়ে যায়। শামীনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমতা আমতা করে বলে, গাড়ি থাকতে এত ভিজেছেন কিভাবে? শামীন আলোর প্রশ্ন শুনে অবাক হয়। এ আবার আগ বাড়িয়ে শামীনের কথা জানতে চাইছে কেন? সূর্য কোন দিকে উঠেছে আজ? সারাদিন তো এমন ভাব করে যেন শামীনকে সে দেখতেই পায় না। শামীন অদৃশ্য কেউ। স্বাভাবিক গলায় শামীন বলে, আজ বৃক্ষরোপণ কর্মসূচি ছিল, দলের সাথে ভিজে ভিজে গাছ লাগিয়েছি শহরের বিভিন্ন সড়কের পাশে। আলো চুপ করে থাকে। শামীন নরম গলায় বলে, খেয়েছো? আলো মাথা নাড়ায়। শামীন হাঁচি দিতে দিতে তোয়ালে রেখে ওয়াশরুমে ঢোকে। বিকেলের দিকে বৃষ্টি চলে গিয়েছে। আকাশটা ভীষণ সুন্দর হয়ে উঠেছে। আলো বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের ওই সৌন্দর্য উপভোগ করতে থাকে। শামীন অসময়ের বৃষ্টিতে যখন ভিজছিল তখনই বেশ বুঝতে পেরেছিল গায়ে জ্বর আসতে চলেছে। শামীনের ধারণা ঠিক, তার গায়ে বিকেলের দিকে জ্বর এসেছে। আজ বিকেলে পার্টি অফিসে মিটিং ছিল, সে যেতেই পারেনি। বিছানায় কিছুক্ষণ শুয়ে থেকে উঠে বসে। আলোকে কোথাও দেখতে না পেয়ে শামীন বিছানা থেকে নামে। খুবই বিরক্তিকর এই বউটা। শামীনকে এড়িয়ে থাকতে পারলেই যেন বাঁচে। কেন? শামীন কি তাকে খেয়ে ফেলবে নাকি? শরীর কাঁপছে, চোখ জ্বালা করছে, নাক দিয়ে গরম নিঃশ্বাস বের হচ্ছে। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ড্রয়ার থেকে একটা প্যারাসিটামল বের করে খেয়ে নেয়। ঈশিতা বাড়িতে নেই। ঋতুকে ডাকবে, কিন্তু মেয়েটা নিজে অসুস্থ হয়ে কত দিক সামলাবে। হঠাৎ করে মাথাটা চক্কর দিয়ে উঠলে শামীনের হাত থেকে গ্লাসটা পড়ে যায় নিচে। মেঝের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শামীন ঝুঁকে বসে। নিজেই পরিষ্কার করতে থাকে কাচের টুকরোগুলো। আলো কিছু একটা ভাঙার আওয়াজ শুনেও দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তারপর কি মনে করে হনহন করে ঘরের দিকে যায়। বারান্দার দরজা থেকে আলোর আকস্মিক আগমনে শামীন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। ততক্ষণে আলো কাচের টুকরোটাতে পা দিতেই যাচ্ছিল, হঠাৎ মৃদু আর্তনাদ শোনা যায়। কয়েক মুহূর্ত কেটে যায়। আলো চোখ বড় বড় করে শামীনের দিকে মাথা নিচু করে তাকিয়ে আছে। যন্ত্রণায় ফর্সা মুখটা নীল রঙের হয়ে গিয়েছে শামীনের। ধীরে ধীরে আলো বুঝতে পারে তার পা শামীনের হাতের উপর। পেছের দিকে তাকিয়ে কাঁচের টুকরোগুলো দেখতে পেয়ে লাফিয়ে পিছিয়ে যায় আলো। শামীন নিজের ডান হাতের পিঠের দিকে তাকিয়ে আছে। কাঁচের টুকরো ঢুকে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে হাতটা, রক্ত ঝরছে খুব। আলো যখন কাচের টুকরোটাতে পা দিতে যাচ্ছিল তার আগে শামীন নিজের হাত রেখে দেয়। আলোকে সতর্ক করার সময়টুকু যে তখন ছিল না। বড় বড় নিঃশ্বাস নিয়ে শামীনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ আলো। শামীন গায়ে জ্বর নিয়ে টলতে টলতে উঠে দাঁড়ায়। আলোর দিকে তাকিয়ে ম্লান হেসে বলে। আলো এগিয়ে আসে। হতভম্ব হয়ে শামীনের হাতের দিকে তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ। তারপর নরম গলায় বলে, আমাকে সতর্ক করলেই তো পারতেন। সময় দিয়েছো? তাই বলে নিজের হাত রেখে দেবেন? কি প্রমাণ করতে চাচ্ছেন বলুন তো? শামীন চুপ করে থাকে। আলো আলমারি থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে শামীনকে বলে। বিছানায় বসুন। শামীন চুপচাপ বাধ্য ছেলের মতো বিছানায় বসে। তীব্র যন্ত্রণা হচ্ছে তার হাতে। আলো শামীনের ক্ষতটার দিকে তাকিয়ে থেকে বলে, আমার মনে হচ্ছে একজন ডক্টর ডাকলেই ভালো হবে। শামীন কিছু বলছে না, বলতে পারছে না। যন্ত্রণার তীব্রতা বাড়ছে বেশ। আলো উঠে গিয়ে ঋতুকে ডেকে আনে। ইলহাম ততক্ষণে বাড়িতে ফিরেছে। খুব কাছে থেকে একজন ডক্টর ডেকে আনলে সে এসে শামীনের হাত ড্রেসিং করিয়ে দিয়ে চলে যায়। ঈশিতা এসে ভাইয়ের এমন ক্ষত দেখে উৎকণ্ঠা নিয়ে কিছুক্ষণ চেঁচামেচি করে। তারপর আলোর সামনে এসে দাঁড়িয়ে নিচু স্বরে বলে, তুমি করনি তো কিছু ভাবি? আলো অবাক হয়ে বলে, আমি একজনের হাতে কাচের টুকরো ঢুকিয়ে দিব? দিতেও পারো, তোমাকে বিশ্বাস নেই। আমার ভোলা ভালা ভাইটা মুখ ফুটে কিছু বলবেও না।
আলো খুব বিরক্ত হয় ঈশিতার এমন বাচ্চা সুলভ কথাবার্তায়। ইদানিং বেশ ঝোল টেনে কথা বলে ভাইয়ের। বাংলার তথাকথিত ননদগুলোর রূপ ধারণ করেছে। কোনোদিন না জানি আলোর চুলের মুঠি ধরে। ঈশিতা গিয়ে একটা প্লেটে ভাত এনে তার আদরের ভাইয়াকে খাইয়ে ঔষধ খাইয়ে দিয়ে চলে যায়। আলো দূরে দাঁড়িয়ে দেখতে থাকে এসব। একটা গভীর নিঃশ্বাস ফেলে ভাবে, সব দোষ ভাইয়ের আদরের বোন তার ঘাড়েই ফেলতে চাইলো। তার কি দোষ? সে কি বলেছিল ইয়াসার মির্জাকে হাতে রাখতে? তার এই বদ লোকটা সবসময় মাসুম প্রমাণিত হয় সবার কাছে। যত দোষ শেষে হয় আলো ঘোষের। রাত তখন 1:30 ছাড়িয়ে গিয়েছে। মৃদু কোনো আওয়াজে আলোর ঘুম ভেঙে যায়। অন্ধকারে কিছু বুঝতে না পেরে সুইচ টিপে বেডসাইজের টেবিল ল্যাম্প জেলে দিয়ে উঠে বসে। পাশে ফিরে স্বামীনের দিকে তাকাতেই থমকে যায় সে। লম্বা মানুষটা কেমন গুটিসুটি মেরে শুয়ে আছে, কিছু একটা বিড়বিড় করছে। আলো কিছুক্ষণ স্বামীনের দিকে তাকিয়ে থেকে সংকোচের সাথে বলে ওঠে, শুনছেন? কোনো সমস্যা? স্বামীন কোনো সাড়া দেয় না, বিড়বিড় করতে থাকে। আলো অনেকটা জড়তা নিয়ে ধীরে ধীরে হাতটা বাড়িয়ে এক আকাশ সমান সংকোচ দমিয়ে রেখে স্বামীনের কপালে রাখে। মুহূর্তেই চমকে ওঠে সে। আগুনের থেকে কম নয় তাপমাত্রা। কি করবে কিছু বুঝতে না পেরে ঘরের দরজা খুলে ইলহামের ঘরের দিকে যায়। দরজা খুলে ঋতু অবাক চোখে আলোকে দেখে। আলো নরম গলায় বলে, ওনার গায়ে অনেক জ্বর। ঋতু চুলে খোপা করতে করতে স্বামীনের ঘরে যেতে যেতে বলতে থাকে, বিকেলে অনেক জ্বর ছিল। যখন হাত কেটেছে তখনই বুঝেছি জ্বরের বাপ আসতে চলেছে। থার্মোমিটার দিয়ে জ্বর মেপে ঋতুর চক্ষু চরক গাছ। আলোর দিকে তাকিয়ে বলে, কি সাংঘাতিক! আলো কিছুটা ঘাবড়ে গিয়ে স্বামীনের মুখের দিকে তাকায়। ঋতু ছোটাছুটি করে একটা বাটি এনে স্বামীনের মাথায় জলপট্টি দিতে থাকে। কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, এই বডি দেখলেই ভেবো না এরা শক্তপোক্ত। এরা সব ভাই বোন খুবই নাজুক। জ্বর হলে খুব সহজে কাবু হয়ে যায়, পুরো বাচ্চাদের মতো হয়ে যায়। আমাদের শাশুড়ি মারা যাওয়ার পরে প্রত্যেকবার এক একজনের জ্বর হলে আমি হিমশিম খেয়ে যাই। আমি কত যে নির্ঘুম কাটিয়েছি তার কোনো ইত্যা নেই। বাচ্চাদের মতো সামলাতে হয় এদের। আলো চুপচাপ ঋতুর দিকে তাকিয়ে বলে, তুমি খুব ভালো মেয়ে ঋতু, একেবারে মহিয়সী। ঋতু লজ্জা পেয়ে যায়। ঈশিতা ঘুম ঘুম চোখে স্বামীনের ঘরে ঢুকে আলোকে বলে, মেজু ভাবিকে দিয়ে এসব করাচ্ছ কেন? স্বামীটা কার? আলো চুপ করে তাকিয়ে থাকে ঈশিতার দিকে। তারপর বলে ওঠে, তুমি ইদানিং আমার সাথে এমন কেন ব্যবহার করো ঈশিতাপু? ঈশিতা হাসি চাপিয়ে রেখে গম্ভীর কণ্ঠে বলে, সম্পর্কটা ভুলে গিয়েছো? ননদ হই তোমার। তারপর ঋতুর দিকে তাকিয়ে বলে, ইহান উঠে গিয়েছে ঘুম থেকে, কাঁদছে। তুমি যাও মেজো ভাবি, বড় ভাবি করবে এইসব। ঋতু কিছুক্ষণ আলোর মুখের দিকে তাকিয়ে থেকে চলে যায়। ঈশিতা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থেকে আলোকে বলে, এই শুয়ে আছে জানো আমার মা বাবা। তুমি তার প্রতি একটু দরদ দেখাও, আমি তোমাকে আজীবন মাথায় তুলে রাখবো ভাবি। ধীর পায়ে ঈশিতা চলে যায়। আলোর ঘরের দরজা বন্ধ করে বিছানায় কিছুক্ষণ বসে থেকে স্বামীনের দিকে তাকায়। তখনও প্রলাপ বকে যাচ্ছে স্বামীন। একটা গভীর নিঃশ্বাস ফেলে আলো তার দিকে এগিয়ে যায়। মাথার কাছে কিছুটা দূরত্ব নিয়ে বসে স্বামীনের মাথায় জলপট্টি দিতে থাকে। এইবার বেশ ভালো করে স্বামীনকে লক্ষ্য করে আলো। বেশ সুদর্শন লোকটা। ক্লাস 11-এর মেয়েরা এমনি এমনি লাভ লেটার দেয় না তাকে। অবশ্যই এরা 4 ভাই বোনই দেখতে শুনতে ভালো। এদের মধ্যে ইসমাম একটু বেশিই সুন্দর। ইসমামের কথা মনে পড়তেই আলোর চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়। স্বামীনের মুখের দিকে দীর্ঘ সময় তাকিয়ে থেকে ভাবে, এই লোকটা তার ভাই বোনদের নিজের থেকেও বেশি ভালোবাসে। জান বের করে দেয় ভাই বোনদের জন্য। এই লোক যদি কখনো জেনে যায় সে তার আদরের ছোট ভাইয়ের প্রেমিকাকে বিয়ে করেছে, তাহলে নিশ্চয়ই বেশ কষ্ট পাবে লোকটা।
আলোর হঠাৎ খুব আফসোস হচ্ছে শামিনের কথা ভেবে। চলপট্টি দিতে দিতে শামিনকে ভালো করে দেখতে থাকে আলো। লোকটা যতই ত্রুটিপূর্ণ হোক না কেন, একটা কথা আলোর স্বীকার করতেই হবে, লোকটা একজন পারফেক্ট ফ্যামিলি ম্যান। এত অল্প বয়সেই একটা সংসারের সবার নিরাপত্তা নির্ভরতার জায়গা। এদের ভাই বোনদের বন্ডিং সত্যিই প্রশংসনীয়। শামিন বিড়বিড় করে কিছু বলছে, আলো কৌতূহল বশত একটু ঝুঁকে যায় শামিনের দিকে। সে স্পষ্ট শুনতে পায় শামিন বিড়বিড় করে তার মাকে ডাকছে। আলো বেশ অবাক হয়, এত বড় একজন লোক অথচ এখন মনে হচ্ছে এর বয়স 8 বছর। চোখ ঘুরিয়ে আলো শামিনের হাতের ব্যান্ডেজের দিকে তাকায়। লোকটা অমন কাণ্ড করে তখন কি প্রমাণ করতে চাইলো আলো জানে না। আলোর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে তখনই শামিনের প্রেমে পড়ে যেত। হুট করে কিছুটা সংকোচ নিয়ে আলো শামিনের ব্যান্ডেজের উপর দিয়ে হাত ছুঁয়ে দিতেই শামিন জ্বরের ঘোরে আলোর হাত আঁকড়ে ধরে। আলো চমকে উঠে তাকায় শামিনের দিকে। লোকটা কি স্বাভাবিক? তবে শামিন স্বাভাবিক না। আলোর হাত নিজের বুকের সাথে আঁকড়ে ধরে বিড়বিড় করে যাচ্ছে, ভাবছে হয়তো মায়ের হাত আঁকড়ে ধরেছে। আলো হাত ছাড়িয়ে নিতে চাইলে শামিন ছাড়ে না। কিছুক্ষণ শামিনের মুখের দিকে তাকিয়ে থেকে খানিকটা ঝুঁকে আলো অস্ফুট স্বরে বলে, শুনছেন, আমি আপনার মা নই, হাতটা ছাড়ুন। শামিন ছাড়ে না। আলো দেখতে পায় জ্বরের তীব্রতায় শামিনের বন্ধ চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা তরল গড়িয়ে পড়ছে। হঠাৎ কেন জানি আলোর নিজের হাত ছাড়িয়ে নিতে মন সায় দিল না। শামিনের উত্তপ্ত শরীরের উষ্ণতায় আলোর হাত গরম হয়ে গিয়েছে। তবুও আলো চুপচাপ বসে রইল শামিনের মুখের দিকে তাকিয়ে। কিছুক্ষণ পরে অস্ফুট স্বরে বলে ওঠে, আপনি আসলে কেমন লোক ইয়াসার মির্জা? আমার কি আপনাকে আগ্রহ নিয়ে জানা উচিত? ঘুম ভেঙে যাওয়ায় শামিন ধীরে ধীরে উঠে বসে। শরীরের অসহ্য যন্ত্রণা শেষ হয়েছে। কাল রাতের জ্বরে বেশ কাহিল লাগছে শরীরটা। গায়ে এখন আর জ্বর নেই, তবে হাতের যন্ত্রণাটা বেড়েছে। খুব কষ্ট দিচ্ছে শামিনকে ব্যথাটা, তবে আছিয়ার থেকে কম কষ্ট দিচ্ছে। ঘরের মধ্যে আলো নেই। মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেই দেখে বেডসাইডের টেবিলে জলপট্টি দেওয়ার বাটি রাখা। নিশ্চয়ই ঈশিতা নয়তো ঋতুর কাজ ওসব। বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে টি শার্ট পাল্টে ক্লান্ত শরীরে বারান্দায় চলে যায় সে। সকালের রোদে স্নান করে নিতে হবে। আলো ঘরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে শামিনকে দেখতে না পেয়ে ভাবল বারান্দায় গিয়েছে। একটা গভীর নিঃশ্বাস ফেলে শামিনের আলমারির দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ আগে ঈশিতার সাথে আলোর একটা ঠান্ডা যুদ্ধ গিয়েছে। ঋতু মাঝখানে বোকার মতন দাঁড়িয়েছিল রেফারি হয়ে। যুদ্ধের কারণ আলোর শামিনের প্রতি উদাসীনতা। কেন আলো শামিনের জামা কাপড় ওয়াশিং মেশিনে এনে রাখে না? কেন যত্ন করে না? আলোর বিরক্ত লাগছে খুব। এই ঈশিতা আপুকে এখন আলো আর ঋতুর শাশুড়ির জায়গা নিতে চাইছে। ইদানিং হাবভাব দেখলে তো তাই মনে হয়। কি হবে শামিনের জামা কাপড় ধুলে? শামিনকে রাতারাতি পতিদেবতা ভাবতে শুরু করবে এত তাড়াতাড়ি? আরে বাবা, একটু সময় দে সবাই। আলো রানী তো আর মরে যাচ্ছে না। এরা জোর জবরদস্তি করে সংসার খেলিয়েই ছাড়ছে আলোকে দিয়ে। আজ আলো শামিনের জামা কাপড় ধোবে, সবার কলিজা ঠান্ডা করে দেবে আলো। সবাই তো এই টেনশনে খাবার খাওয়াই ছেড়ে দিয়েছে যে কেন আলো তাদের ভোলা ভালা কলিজার টুকরো চোখের মনি বড় ভাইয়ের জামা কাপড় ধোয় না। আলো আলমারি খুলে এক টানে শামিনের ব্যবহৃত জামা কাপড় বের করতে গিয়ে সব ফেলে দেয় নিচে। মুখে আরান্ত শব্দ করে সবকিছু একটা একটা করে তুলতে থাকে সে। হঠাৎ করে শামিনের ব্যক্তিগত ছোট প্যান্ট দেখে চোখ বড় বড় করে লাফিয়ে 2 পা পিছিয়ে যায় আলো। ওসব আলো ধুতে পারবে না, বেঁচে থাকতেও না, মরে গেলেও না। কারো আলোকে শুলে চড়ানোর থাকলে এসে চড়াক, ওসব আলো ধরতে পারবে না, কখনোই না। কিছুক্ষণ ঠোঁট উল্টে দাঁড়িয়ে থেকে কাছুমাছু মুখ করে আপন মনে বলে ওঠে, এ আমাকে কোথায় ফাঁসিয়ে দিলে আব্বু আম্মু? স্বামী নামের পুরুষের ওসব ছোট প্যান্ট ধোয়ার জন্যই কি একটা মেয়ের জন্ম হয়? তোমাকে ওসব ধুতে হবে না। শামিন ক্লান্ত শরীরে আলোর পিছনে দাঁড়িয়ে আছে। আলো চমকে উঠে ঘুরে তাকায়। শামিন তার দিকে তাকিয়ে আছে। স্বাভাবিক গলায় বলে, স্বামী নামের পুরুষের ওসব ধোয়ার জন্য একটা মেয়ের অবশ্যই জন্ম হয়নি। তুমি ওসব রেখে নিজের কাজ করো। তা কি করে হয়?
আপনার বোন তো আমাকে কাঁচা খেয়ে ফেলবে। তুমি তো কাউকে ভয় পাও না, তাহলে এত মাথা ঘামাচ্ছ কেন? ঈশিতা আপুর চোখে এত ভালো হবার প্রয়োজন কি? সাফ সাফ জানিয়ে দাও এসব তুমি পারবা না। আলো চোখ ঘুরিয়ে স্বামীনের দিকে তাকায়। তাই তো সে সাপ সাপ জানিয়ে দিলেই তো পারে, কিন্তু সমস্যা হচ্ছে সে আপত্তি জানাতে পারছেন না। সে কেন আপত্তি জানাতে পারছে না? কেন? কোথাও তার অবচেতন মনও কি এটা ভেবে এগুলো স্ত্রী হিসেবে তার কর্তব্য? ওই একটা কাগজের জন্য হলেও তার এসব করা উচিত, এমন কিছু কি? আজ কোথায় নিয়ে যাচ্ছেন? আলো স্বামীনের দিকে তাকিয়ে বলে। স্বামীন এক মনে ড্রাইভ করতে থাকে, মৃদুস্বরে বলে, একটা নতুন জায়গায়। আপনি একজন মেয়র হয়ে এত ঘোরাঘুরি করেন কেন এভাবে একা একা? আপনার তো শত্রু অনেক। স্বামীন আলোর দিকে তাকিয়ে বলে। তুমি আমার কথা ভাবো। আলো চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরে স্বামীনের হাতের দিকে তাকিয়ে বলে, ব্যথা সেরেছে? ব্যান্ডেজ খুলে ফেললেন যে? হ্যাঁ, সেরেছে। এক বাক্যে জবাব দেয় স্বামীন, তারপর বলে, 2-4 দিনে আমরা সিঙ্গাপুর যাচ্ছি। প্রস্তুতি নাও, 1 সপ্তাহ কিংবা 10-12 দিন লাগবে। আর এখানকার কাজ? আমার ছেলেরা আছে, ওরা নিজেরাই একজন স্বামী ইয়াস আর মির্জা। আলো কয়েক মুহূর্ত পরে বলে, ভাগ্য করে কিছু মানুষ পেয়েছেন আপনি। আপনার ভাই বোন, ভাইয়ের বউ, আপনার বেস্ট ফ্রেন্ড জামিল ভাই, দলের ছেলেরা সবাই খুব ভালোবাসে আপনাকে। স্বামীন চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে আলোর দিকে তাকায়, তারপর বলে, হ্যাঁ, ভাগ্য করে সবাইকেই সেরা পেয়েছি, শুধু বউ ছাড়া। বউটা পচা খুব। সেটা তো আপনার দোষে। কাট কাট জবাব দেয় আলো। স্বামীন আর কথা বাড়ায় না। ঝগড়া শুরুর পূর্ব লক্ষণ দেখা দিয়েছে। কথাবার্তা এখানেই থামিয়ে দেওয়া ভালো। স্বামীন শান্তি পছন্দ করে। স্বামীন মহাত্মা গান্ধীর ফ্যান। গাড়ি থেমে গেলে আলো অবাক চোখে আশেপাশে তাকায়। স্বামীনের দিকে তাকিয়ে বলে, কোথায় এনেছেন? এখানে কি? কাজ আছে, নামো। স্বামীন গাড়ি থেকে নামে। আলোর শাড়ির আঁচল টেনে লম্বা একটা ঘোমটা টেনে নেয়। তারা এসেছে থানা রোডের এতিমখানায়। গাড়ি থেকে নামতেই স্বামীন আলোকে দেখে থমকে যায়। ঘোমটায় কত সুন্দর, সভ্য, শান্ত লাগছে মেয়েটিকে। এর মুখ দেখে বোঝার উপায় আছে এই মেয়েটা কি সাংঘাতিক। আলো স্বামীনের দৃষ্টি দেখে অস্বস্তিতে পড়ে যায়। লোকটা এভাবে কি দেখছে? কয়েক মুহূর্ত পরে স্বামীন বলে, এসো আমার সাথে। গেটের কাছে 2জন লোক দাঁড়িয়ে স্বামীনকে স্বাগত জানায়। তারপর তাদের নিয়ে ভেতরের দালানে প্রবেশ করে। 4 তলা বিশিষ্ট এই দালানটিতে মোট 109 জন অনাথ শিশু থাকে। স্বামীন এগিয়ে যেতে যেতে তার সামনে থাকা লোকটাকে বলে, আজ আমি সাথে করে কিছু আনিনি, আপনাকে টাকা দিচ্ছি, ওদের জন্য কিছু কিনে আনুন কাইন্ডলি। হেসে জবাব দেয় লোকটা। তারপর স্বামীন আর আলোকে নিয়ে চলে যায় বড় একটা খোলা মাঠে। সেখানে তাদের অপেক্ষায় বসে আছে এক ঝাঁক প্রজাপতির দল। স্বামীনকে দেখে 109 জন বাচ্চা একসাথে চেঁচিয়ে ওঠে। আলো চমকে যায়। সবাই দৌড়ে এসে স্বামীনকে ঘিরে ধরে। স্বামীনকে পেয়ে তাদের চোখে মুখে আনন্দের ছটা। আলো পাশে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়িয়ে সে দৃশ্য দেখতে থাকে। হঠাৎ করে তার মনটা ভালো হয়ে গিয়েছে। বাচ্চাগুলো কি প্রাণবন্ত, কি বিনয়ী, কি চমৎকার। বাচ্চাদের মধ্যে 2জন দলনেতা স্বামীনকে টেনে একটা টেবিলের কাছে নিয়ে যায়। স্বামীন আলোকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আলো হাত নেড়ে মুখ হাসি হাসি করে সবাইকে হাই বলে। সে জায়গা থেকে নড়ছে না। স্বামীন আবারও আলোর কাছে এগিয়ে এসে বলে, কই এসো, ওদের কাছে এসো। আলো অস্ফুট স্বরে বলে, এখানে আনলেন যে আমাকে? স্বামীন ম্লান হেসে বলে, ওই যে নীল ফ্রক পরা ছোট পরীটাকে দেখছো, ওর নাম খুকুমণি। বয়স 4 বছর হয়েছে আজ। তার বহুদিনের ইচ্ছা একটা পরী দেখবে, তাই তাকে দেখানোর জন্য একটা পরী আনলাম। আলো কিছুক্ষণ চুপ করে স্বামীনের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, খুব সুন্দর চেষ্টা ছিল। এমন সংলাপ বলে ক্লাস 11-এর মেয়েদের পটানো যায়, একজন 25-26 বছরের ভদ্র মহিলাকে নয়। স্বামীন হেসে ফেলে, তারপর বলে, আপাতত কাউকে পটাতে চাইছি না, এসো ঘুঘুমণির সাথে পরিচিত হবে।
তারপর আলোর হাত ধরে টানতে টানতে নিয়ে যায় বাচ্চাদের কাছে। হাসি মজার ছলে পুরো সকালটা বেশ কেটে গেল আলোর বাচ্চাগুলোর সাথে। যখন আলো বাচ্চাদের সাথে দুষ্টুমিতে মত্ত ছিল তখন শামিন মুগ্ধ চোখে আলোকে দেখেছে। যখন শামিন বাচ্চাদের সাথে খেলছিল তখন আলো শামিনকে দেখেছে। সে না জানলেও তার অবচেতন মনে মুগ্ধ হয়ে দেখেছে শামিনকে। এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে শামিন, তার দৃষ্টি আলোর দিকে, হাত নেড়ে নেড়ে গল্প করছে বাচ্চাদের সাথে। হঠাৎ শামিনের চোখে চোখ পড়তেই শামিন চোখ সরিয়ে নেয়। আলো ধীর পায়ে এগিয়ে আসে। ধন্যবাদ আপনাকে। শামিন আলোর দিকে তাকিয়ে আছে। আলো অত্যন্ত সাবলীলভাবে বলে, আজকের দিনটা খুবই সুন্দর করে দিয়েছেন আমার। আপনি ধন্যবাদ ডিজার্ভ করেন। শামিন নাটকীয় ভঙ্গিতে বলে, তাই আমি সার্থক? আলো কিছুক্ষণ তাকিয়ে থেকে শামিনকে বলে, আচ্ছা, কোনটা আসল আপনি বলুন তো? সেই দিনে সেই শামিন ইয়াসার মির্জা নাকি এই শামিন ইয়াসার মির্জা? কোনটা সত্যি? সেদিনের সেই আতঙ্কিত রাত নাকি আজকের এই সকাল? আমি যতদূর জানি একটা খারাপ মানুষ বাচ্চাদের কখনোই পছন্দ করবে না। কোনটা শামিন ইয়াসার মির্জার আসল রূপ? শামিন ম্লান হেসে আলোর দিকে এগিয়ে যায়। আলো শামিনের চোখের দিকে তাকিয়ে আছে। আলোর গালে হাত রেখে শামিন অস্ফুট স্বরে বলে, তোমার কোনটা মনে হচ্ছে? আলো চুপ করে থাকে। কিছুক্ষণ সময় নিয়ে বলে, জানি না। শামিন আলোর গাল থেকে হাত সরিয়ে নিয়ে মৃদু হেসে বলে, জেনে যাবে, ধীরে ধীরে জেনে যাবে। মনের উপর একদম চাপ দিও না আসিয়া। ঈশিতা আপু। আলোর ডাকে ঈশিতা চমকে উঠে ঘুরে দাঁড়ায়। তার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। আলো অবাক হয়ে যায় ঈশিতার এমন আচরণে। ঈশিতা বুকে হাত দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ও তুমি? তুমি এভাবে ভয় পেয়ে গিয়েছো কেন? কার সাথে কথা বলছিলে? শান্ত ভাইয়ের সাথে? ঈশিতা আলোর মুখ চেপে ধরে ফিসফিসিয়ে বলে, চুপ চুপ, ভাইয়া বাড়িতে, শুনতে পেলে আমি শেষ। আলো অবাক হয়ে যায়। কেন? তোমার ভাইয়ার শান্ত ভাইয়ার কথা জানে না? সে তো জানে। ঈশিতা মুখ কাচুমাচু করে বলে, ভাইয়াকে বলেছি রিলেশন নেই আর সব শেষ। কিন্তু এভাবে লুকিয়ে লুকিয়ে কতদিন? একদিন তো জানাতেই হবে। ও একটা চাকরি পেলেই জানাবো। প্লিজ ভাবি, তুমি এখন কিছু বলবে না ভাইয়াকে, প্লিজ। ভাইয়া ওকে এখন একদম পছন্দ করছে না। আলো ঈশিতার হাত ধরে হেসে বলে, ঠিক আছে, বলবো না। তুমি একটু শান্ত হও এখন। ঈশিতা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, কেন এসেছিলে বলো? ওই তোমার ভাইয়ের জামা কাপড় ধুয়েছি আজ, সেটাই তোমাকে জানাতে এসেছি। এবার সবাই শান্তিতে ঘুমাতে পারবে। স্বাভাবিক গলায় বলে আলো। ঈশিতা হেসে ফেলে। তারপর নাটকীয় ভঙ্গিতে বলে, আমি, মেঝো ভাবি, মেঝো ভাইয়া, ইসমাম, ইহান, পরি, সিতারা, ফুলির মা, পোনা চাচা, দারোয়ান, রিয়াজ ভাই, এমনকি মেঝো ভাবির পেটের মধ্যে থাকা পুচকো, সবাই তোমার প্রতি কৃতজ্ঞ ভাবি। আমরা ধন্য হয়ে গিয়েছি, আমাদের উদ্ধার করে দিলে তুমি আজ। আলো চুপ করে ঈশিতার দিকে তাকিয়ে আছে। ঈশিতা তাকে বিদ্রূপ করছে। আলোর থুতনিতে হাত রেখে ঈশিতা হাসতে হাসতে বলে, ইস, তুমি যে কি মিষ্টি ভাবি। এখন প্লিজ ভাইয়ার সামনে যেও না, ভাইয়া তোমাকে মিষ্টি ভেবে খেয়ে ফেলবে। ভাইয়া মিষ্টি খুব পছন্দ করে। আলো ঈশিতার হাত নিজের থুতনি থেকে ছাড়িয়ে নিয়ে এক প্রকার ছুটে যায় নিজের ঘরে। শামিন তখন ঘর থেকে বের হচ্ছিল। দুজনের ধাক্কা লেগে যায়। শামিনের বলিষ্ঠ বুকের সাথে বাড়ি খেয়ে আলো 2 পা পিছিয়ে যায়। শামিন নিজের জায়গায় দাঁড়িয়ে আছে টান টান হয়ে। অবাক চোখে আলোকে দেখতে থাকে সে। কয়েক মুহূর্ত কেটে গেলে বলে ওঠে, কি আশ্চর্য, তুমি সবসময় এত ছোটাছুটি করো কেন? কোথাও আগুন লাগেনি? একটু ধীর স্থির হও। আলো চুপ করে শামিনকে পাশ কাটিয়ে ঘরে ঢোকে। শামিন নিচে নামে। জামিল আর হেনা লিভিং রুমে বসে আছে। জামিলের মুখ শুকনো হয়ে আছে। হেনা উঠে দাঁড়াতে গেলে শামিন ওকে হাত দিয়ে ইশারা করে দাঁড়াতে নিষেধ করে। সিতারা হেনার ব্যাগপত্র নিচতলার গেস্ট রুমে নিয়ে যায়। শামিন জামিলকে বলে, নিচতলায় থাকুক, সিঁড়ি বেয়ে উঠতে হবে না। আর তুই এত ঘাবড়ে যাচ্ছিস কেন? এখনো তো 1 সপ্তাহ সময় আছে হাতে। তুই তো আগামী পরশু চলে আসবি, আমরা তো আছি। হেনা যত্নে থাকবে এখানে।
জামিল আমতা আমতা করে বলে, তা জানি ভাই, কেন জানি মন সায় দিচ্ছে না যেতে। উনি তোর চাচা জামিল, চাচার জানাজায় থাকবি না? এক্ষুনি বেরিয়ে পড়, হেনার কিচ্ছু হবে না, তুই যা। জামিল শুকনো মুখে হেনার দিকে তাকায়। হেনা তার দিকে তাকিয়ে আছে। দুজন দুজনের থেকে দূরে থাকতে পারে না, কেউ কাউকে কাছছাড়া করতে চাচ্ছে না। কি সুন্দর একটা দৃশ্য। শামিন মুগ্ধ চোখে ওদের দেখতে থাকে। জামিল চোখের ইশারায় হেনার থেকে বিদায় নিয়ে চলে যায়। হেনা কিছুটা জড়তা নিয়ে দাঁড়িয়ে থাকে। ঋতু এসে তাকে গেস্ট রুমে নিয়ে যায়। ঈশিতা সিঁড়ি বেয়ে নামতে নামতে শামিনের দিকে তাকায়। শামিন বলে, তুই কাইন্ডলি হেনার সাথে 2 দিন নিচতলা গেস্ট রুমে থাকবি? জামিল খুবই টেন্সড। নিশ্চয়ই থাকবো। এক বাক্যে রাজি হয়ে যায় ঈশিতা। শামিন বোনকে দেখে বলে, তুই কোথাও বের হচ্ছিস? না, ওই রিধি আসবে বাড়িতে, আজ গেটের সামনে দাঁড়িয়ে আছে। রিদি? হঠাৎ কি মনে করে? আমি তো বিয়ে করে নিয়েছি। হাসতে হাসতে বলে শামিন। ঈশিতা কপাল কুঁচকে বলে, এই ধরনের মজা ভুলেও তোমার বইয়ের সামনে করো না, তীরে এসে তরি ডুববে। ঈশিতা বাড়ির বাইরে যায়। শামিন দোতলায় ওঠে। আলো বিছানায় উপর হয়ে শুয়ে একটা বই পড়ছিল। কি বই পড়ছে তা বুঝতে পারছে না শামিন। চোখে মুখে মুগ্ধতা মেয়েটার। এই মেয়েটার শামিন বাদে পৃথিবীর সবকিছুর দিকে মুগ্ধ চোখে তাকায়। শামিনের দিকে তাকালে মনে হয় ভস্ম করে দেবে। গলা খাকারি দিয়ে শামিন বলে, ও বাড়িতে যেতে চায়? আলো বই থেকে মাথা তুলে শামিনের দিকে তাকায়। তারপর ঠান্ডা গলায় বলে, হ্যাঁ, নিয়ে যাব। আমি তো যেতে পারি, পথ চিনি আমি। ওটা আমার শ্বশুর বাড়ি, তাই আমিও যাব। কাট কাট বলে শামিন। আলো আপত্তি জানিয়ে কোনো কথা বলে না আর। আবারও বইয়ের পাতায় চোখ রাখে। শামিনের ইচ্ছে করছে ঘর থেকে বইগুলো সব বের করে ঘরের দরজা বন্ধ করে ওই মেয়েটার মুখোমুখি গিয়ে বসতে। তারপর থুতনি ধরে বলতে, এই মেয়ে, একটু আমাকেও দেখো, এক পলক দেখো। ইচ্ছেকে দমিয়ে রেখে শামিন বারান্দায় চলে যায়। আলো মাথা তুলে পেছন থেকে শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন তা দেখলো না। দোতলা লিভিং রুমে হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। আলো ঘর থেকে বেরিয়ে একবার উকি দিয়ে দেখে ঈশিতা আর একটা মেয়ে বসে গল্প করছে। আলো মেয়েটিকে চেনে না, ঈশিতার বন্ধু হবে হয়তো। ঈশিতার চোখে আলো পড়তেই ঈশিতা উঠে এসে আলোকে টেনে নিয়ে যায়। মেয়েটা উঠে দাঁড়িয়ে আলোকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। ঈশিতা বলে, ভাবি, ও হচ্ছে আমার বান্ধবী রিধি, তোমাকে দেখতে এসেছে। আলো রিদির দিকে তাকায়। লম্বা ফর্সা সুন্দরী একটা মেয়ে। আলোকে বিনয়ের সাথে সালাম দেয়। আলো সালামের উত্তর দিয়ে বসতে বলে ওদের। টুকটাক কথা বলে চা বানাতে আলো নিচতলায় নেমে আসে। রান্নাঘরে সিতারা আর ফুলির মা ছিল। ফুলির মা অবাক হয়ে বলে, আপনি রান্নাঘরে আসছেন? হ্যাঁ, কেন আসতে পারি না? অবশ্যই পারেন ভাবি, আসলে কখনো আসেন না তো, তাই বললাম। আলো মৃদু হেসে চায়ের পানি বসিয়ে দেয় চুলায়। তারপর বলে, আসলে ঈশিতা আপুর বান্ধবী এসেছে আমাকে দেখতে। এখন আমি যদি আপ্যায়ন না করি তাহলে ঈশিতা আপুর মুখ থাকবে না। আলোর হঠাৎ এমন কর্তব্য জ্ঞান দেখে সিতারা এবং ফুলির মা দুজনেই অবাক হয়। হেনা এসে পেটে হাত দিয়ে রান্নাঘরে দাঁড়ায়। আলো হেসে তাকেও বলে, তুমি চা খাবে? বানাই? হেনা মাথা নাড়ায়। আলো চায়ের পানি বাড়িয়ে দেয়। টুকটাক কথাবার্তা বলতে থাকে সবার সাথে। হুট করে ফুলির মা বলে বসে, আপনি দিদি আপার জন্য চা বানাতে আসছেন? খুব অবাক করা বিষয়। আলো অবাক হয়ে বলে, তা কেন? ওনার সাথে কি আমার শত্রুতা আছে যে চা বানাতে পারবো না? শত্রুতা না ঠিক। ফুলির মা আমতা আমতা করে বলে। আপনি কি কিছু জানেন না? আলো ঘুরে দাঁড়ায়। কি? কোন ব্যাপারের কথা বলছো? সিতারা ফুলির মাকে ইশারা করে চোখ দিয়ে কিছু না বলতে। আলো সিতারাকে ধমক দিয়ে বলে। ওকে বলতে দাও। ফুলির মা এদিক ওদিক তাকিয়ে ফিসফিসিয়ে বলে, দিদি আপার বড় ভাইজানে ভালোবাসতো। ইশিতা আপাও তো ঠিক করেন রাখছিল বড় ভাবি বানাইবে ওই রিদি আপাকে। মাঝখান থেকে বড় ভাইজান আপনারে বিয়ে করে ফেলছে। সিতারা ধমকের সুরে ফুলির মাকে বলে, এত এসব কথা বড় ভাবিকে বলছিস কেন? পছন্দ করতেই পারে। আমাদের বড় ভাইজান তো কিছু করেনি, তাই না? সে তো ঈশিতা আপুর সব বান্ধবীকে বোনের নজরে
দেখেছে। ফুলির মা বলতে থাকে, আমি নিশ্চিত ওই মেয়ে এখনো বড় ভাইজানকে ভালোবাসে। তখন দেখলেন না বড় ভাইজানের দেখার সাথে সাথে চোখে কি আনন্দ। আলোর মুখটা হঠাৎ থমথমে হয়ে যায়। কাপে চা ঢেলে সিতারাকে বলে। এগুলো ওনাদের দিয়ে আসো সিতারা। সিতারা ট্রে নিয়ে চলে যায়। ফুলির মা আমতা আমতা করে বলে, আপনি কি মন খারাপ করলেন ভাবি? বড় ভাইজান কিন্তু কিছু করেনি, সে বোনের নজরে দেখে, মন খারাপ করবেন না। আলো কয়েক পলক ফুলির মায়ের দিকে তাকিয়ে তাকে দেখে চলে যায়। ধীরে ধীরে সিঁড়ি ভেঙে দোতলায় উঠে লিভিং রুমের দিকে দৃষ্টি যেতেই থমকে দাঁড়ায়। শামিন আর দিদি হেসে হেসে কথা বলছে। ঈশিতা কোথাও নেই। আলো এক দৃষ্টিতে ওদের দেখে। শামিনকে দেখে মনে হচ্ছে সে জীবনে হাসেনি। আজ সব হাসি হেসে নিতে হবে। আর হাসির কি ছিরি যেন একজন আরেকজনের গায়ে পড়ে যাবে। বোনের নজরে না ছাই, যত সব ফালতু কথাবার্তা। কেউ কাউকে বোনের নজরে দেখলে এভাবে গায়ে হেলে পড়ে? আরে এত দূরে বসে আছিস কেন? কোলে নিয়ে কথা বল। যত সব পুরুষ মানুষ ছাগলের মতো শুধু ছুকছুক ভাব। যেই এক জায়গায় সহজে চান্স পেল না অমনি আর এক জায়গায় চান্স মারতে বসে গিয়েছে। আর এই মেয়েরাও আছে, যে পুরুষের বউ আছে সেই পুরুষটাকে বেশি মধু মনে হয় এদের কাছে। কোনো অবিবাহিত পুরুষ এদের চোখে পড়ে না। ফালতু। শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে থাকে আলো। শামিনার হৃদি হেসেই যাচ্ছে। আলোর কপালে সূক্ষ্ম রেখা দেখা দিয়েছে। হঠাৎ শামিনের চোখে চোখ পড়তেই গুটিয়ে যায় আলো। চোখ সরিয়ে নিয়ে ধীর পায়ে হেঁটে ঘরে ঢোকে। মুখটা থমথমে। শামিন কিছুটা অবাক হয়ে যায়। বিড়বিড় করে বলে, যা বাবা, এ আবার কি হলো? ঘরে ঢুকে দরজার সিটকিনি তুলে দিয়ে একবার ড্রয়ার খুলে কিছু একটা রাখে। আলোর দৃষ্টি বইয়ের দিকে থাকলেও মনোযোগ শামিনের। আলমারির কাছে গিয়ে একটা কোলবালিশ বের করে এনে বিছানার মাঝখানটাতে রাখে। তারপর আলোকে শুনিয়ে শুনিয়ে বলে, ভুল বললাম আমি। স্ত্রী বেড ফেলো নয়, স্ত্রী হচ্ছে বেড অকিউপায়ার। স্ত্রী শয্যা সঙ্গী নয়, স্ত্রী হচ্ছে শয্যা দখলকারী। পুরো খাটটা দখল করে বসে আছে। আলো একপাশে চুপচাপ সরে বসে। শামিন টান টান হয়ে শুয়ে পড়ে। আলোর মন সেই কখন থেকে উসখুস করছে শামিনকে কথা শোনানোর জন্য। এখনই সুযোগ। আজ এই লোককে শান্তিতে ঘুমোতে দেবে না আলো। এখানে এখন কি? আলোর কথা শুনে শামিন চোখ মেলে তাকায়। তারপর বলে, ঘুমাবো বলে? বিকেলে ঘুমের বারণ আছে নাকি? আচ্ছা, আপনার আর কোনো কাজ নেই? আপনি কি আদৌ পলিটিশিয়ান? এমন কথা বলছো কেন? পলিটিশিয়ান বলে সারাদিন রাজপথে থাকবো? বাড়িতে এসে নিজের বিছানায় আরাম করবো না? না না, তা করবেন কেন? পলিটিশিয়ান তো নামে আপনি। আপনার একটা কাজও পলিটিশিয়ানদের মতো নয়। কেন? কি করেছি আমি? দেখো, ঘুরে ফিরে আবার তোমাকে তুলে এনে বিয়ে করার কাহিনীতে যাব না, বলে দিলাম। না না, চোখের সামনে আপনার এত কাণ্ড দেখতে পাচ্ছি, শুধু শুধু অতীত ঘেটে কথা শোনানোর দরকার কি? কি কাণ্ড করেছি আমি? কি কাণ্ড? একজন মেয়র একটা বাইরের মেয়ের সাথে কিভাবে কথা বলে জানেন না? কোনো ফর্মাল বিহেভিয়ার মেনটেন করেন না। ওভাবে কোলে নিয়ে কি কথা বলছিলেন এত? শামিন হাঁ করে আলোর মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর আমতা আমতা করে বলে, রিদির কথা বলছো? কোলে কখন নিলাম? এভাবে কেন বলছো? আরেকটু হলেই তো নিয়ে নিতেন। কাট কাট জবাব দেয় আলো। শামিন কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, তুমিও দুটো হেসে কথা বলবে না, অন্য কাউকেও বলতে দিবে না? এটা তো জুলুম আলো। আলো শামিনের দিকে শীতল চোখে তাকিয়ে আছে। তারপর কঠিন গলায় বলে, নামুন। মানে? বিছানা থেকে নামুন। ও বা, কেন? এই বিছানা আমার। বেডটাকে নগদ ৬৪,০০০ টাকা দিয়ে কিনেছি। আলো শামিনকে অবাক করে দিয়ে তাকে ঠেলতে থাকে। নামুন নামুন, ঘর থেকে বেরিয়ে যান। কোথায় যাব? মহিলা কলেজের সামনে। ওখানে ক্লাস 11 থেকে শুরু করে মাস্টার্স সবাই উদ্গ্রীব হয়ে আছে আপনার সাথে হেসে হেসে কথা বলার জন্য। কিন্তু এখন তো বিকাল ৪টা, কলেজ তো ছুটি হয়ে গিয়েছে। আলো শামিনের দিকে তাকিয়ে আছে। শামিন দাঁত বের করে হাসতে থাকে কথাটি বলে। আলো ঠান্ডা গলায় বলে, বেশ, তবে রিদির কাছেই যান। দাঁড়ান, আমি ঈশিতাপুকে বলছি আবারও তাকে ডেকে নিতে।
কথাটি বলে আলো উঠে পড়তে যায়। তখনই শামিন হুট করে শাড়ির আঁচল টেনে ধরে আলোর। আলো চমকে উঠে শামিনের দিকে তাকায়। শামিন আলোর মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে তার শাড়ির আঁচল ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। টেবিলের ড্রয়ারের কাছে গিয়ে ড্রয়ার থেকে একটা বিয়ের কার্ড বের করে আলোর হাত ধরিয়ে দিয়ে বলে, হৃদির বিয়ের কার্ড। পাত্র এখানকার এসি ল্যান্ড আসিফুল হক। মাথায় চুল কম মানে টাকলা, সেটা নিয়েও ওকে খেপাচ্ছিলাম, হাসাহাসি করছিলাম। এখন বলো, একজন মেয়েও তার ছোট বোনের সমতুল্য কারো সাথে মজাও করতে পারবে না? আলো বিয়ের কার্ডটার দিকে তাকিয়ে আছে। শামিন আলোর দিকে খানিকটা ঝুঁকে চোখ সরু করে বলে, আচ্ছা একটা কথা বলো, তুমি এত খেপছো কেন? ভালো টালো বেশি ফেললে নাকি আমাকে? আলো চুপ করে থাকে। শামিন হাসতে থাকে। হাসি থামিয়ে বলে, তোমার মধ্যে কেমন বউ একটা ভাব এসেছে, হৃদিকে একটা ধন্যবাদ দিতে হবে। আলোর পুরো মুখ অস্বস্তিতে ছেয়ে গেছে। খুবই আশ্চর্যজনক ভাবে সে এই লোকটাকে কড়া কথা শোনাতে পারছে না। শামিন উঠে দাঁড়ায়, নরম গলায় বলে, মজা করছিলাম, দুঃখিত। এত তাড়াতাড়ি আমাকে ফিল করতে শুরু করবে সেটা আমি আশা করিনি। টেক ইউর টাইম আসিয়া, শুধু আমাকে হারিয়ে দিও না। কথাটা বলে শামিন চলে যায়। আলো তখনও তার হাতের কার্ডটার দিকে তাকিয়ে থাকে। ভাই, এই জাবিরের ব্যাপারে অনেক অভিযোগ শুনেছি। পার্টির নাম ডোবাব। শামিন কিছু কাগজ দেখছিল, সেগুলো থেকে চোখ না সরিয়েই রাহাতকে বলে, কবির আঙ্কেল জানে, সে ব্যবস্থা নেবে। কি ব্যবস্থা? ভাগ্নে বলে সবসময় ছাড় পেয়ে যাবে? পার্টির ক্রিয়া সম্পাদক, অথচ কোনো যোগ্যতা নেই, খালি মেয়েলি যত ব্যাপারে আছে। সেদিন স্থানীয় সরকার দিবসের অনুষ্ঠান কোথা থেকে দুটো মেয়ে এনে নাচিয়েছে। ছি, লজ্জায় মাথা কাটা যাওয়ার মতো অবস্থা। এগুলো হলো খুজলির মতো, বুঝলি রাহাত? একটা চুলকে শেষ করবি আর একটা উঠবে, চাপ নিস না, সময় মতো ঝেড়ে ফেলবো। আচ্ছা, ওর বোন জুয়ের ব্যাপারে আপডেট থাকলে বল। ইলহামের অফিসে যায় নাকি? না ভাই, খবর তো পাইনি, তবে শুনেছি ইদানিং NRH এন্টারপ্রাইজের মালিকের সাথে খুব ভাব। ভাই, ইদানিং সমাজটা গোল্লায় গিয়েছে একেবারে। অল্প বয়সী মেয়েগুলো কোথায় ক্যারিয়ার করবে তা না করে কখনো বিবাহিত পুরুষ, কখনো সুগার ড্যাডি নিয়ে পড়ে আছে, নষ্ট পুরো। এদিকে থেকে আমাদের আলো ভাবি সেরা, কতটা আত্মনির্ভরশীল, পরিশ্রমী, একটা বাজে রেকর্ড নেই, শুধু মাথায় একটু সমস্যা। শামিন ম্ল্যান হাসে, তারপর বলে, ভুল বললি, একটু নয়, মাথায় পুরোটাই সমস্যা। এভাবে লাইট জ্বেলে বসে আছেন কেন? নিজে না ঘুমাতে না চাইলে ঘুমাবেন না, আমাকে ঘুমাতে দিন। ধমকের সুরে বলে আলো। শামিন বাঁকা হাসি হেসে মনে মনে বলে, বিকেলে আমাকে শান্তিতে ঘুমোতে দাওনি, এখন আমিও তোমাকে ঘুমোতে দেব না। মুখে বলে, আলো আমার বাতি নগদ 12,000 টাকা দিয়ে কিনেছি, আমি জেলে রাখবো। কপাল কুঁচকে শুয়ে থাকে। শামিন ঠোঁট টিপে কিছুক্ষণ হেসে নেয়। সে হেলান দিয়ে আধ শোয়া হয়ে বসেছিল। হুট করে আলোর মাথায় আলতো করে হাত রাখে। আলো ধর পুড়িয়ে উঠে বসে শামিনের দিকে তাকায়। এভাবে মাথায় হাত বুলাচ্ছেন কেন? আমার বউ নগদ 3 লক্ষ টাকা এবং ধীরে ধীরে এক সমুদ্র ভালোবাসা জমা রেখে কিনেছি, আমি হাত বুলাবো? কার কাছ থেকে কিনেছেন? সাংবাদিক আতাউর আলমের কাছ থেকে। হ্যাঁ ঠিকই, আমরা মেয়েরা তো গরু ছাগল, বাবার স্বামী কেনা বেচা করে। শামিন আলোর কথায় পাত্তা না দেওয়ার ভান করে নকল হাই তুলে গুনগুন করে কিছু একটা বলে তারপর আলোর দিকে তাকিয়ে বলে, গান শুনবে আছিয়া? না, ঘুমাবো। আমি তো গান গাইবো। কথাটা শেষ করেই শামিন স্বতঃস্ফূর্তভাবে গাইতে শুরু করে, चाँद छुपा बादल में शर्मा के मेरी जाना सीने से लग जा तू बल खा के मेरी जाना। কান চেপে ধরে বলে। শামিন উচ্চ শব্দে হেসে ওঠে, তারপর বলে, ইয়েস, ঠিকই বলেছ,
আমি রাজনীতি আর গান দুটোতেই অদক্ষ, খুব বাজে করি। আলো চুপ করে থাকে। শামিন বলতে থাকে। আলো জান প্রাণ লাগিয়ে চেষ্টা করেও তার হাসি আটকে রাখতে পারল না। বাচ্চাদের মতো খিলখিল করে হাসতে থাকে। শামিন মুগ্ধ চোখে আলোকে দেখছে। এমন কঠিন মেয়েটার হাসি কি ভয়ঙ্কর সুন্দর। শামিনের দৃষ্টি দেখে আলো হাসি থামিয়ে চোখ মুখ কঠিন করে অস্ফুট স্বরে বলে, আমি ঘুমাবো। শামিন আলোর দিকে তাকিয়ে নরম গলায় বলতে থাকে, রাজনীতি আর গান আমি দুটাই বাজে করি, কিন্তু একটা জিনিস খুব ভালো করি আসিয়া, আমি অনেক ভালো আদর করতে পারি, দেখবে? আলো চমকে ওঠে। চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায় তার। শামিন একটা বাঁকা হাসি দিয়ে হুট করে আলোর কপালে একটা চুমু দিয়ে দেয়। আলো চুপচাপ বসে থাকে। শামিন ফিসফিসিয়ে বলে ওঠে, ভয় পেয়ে গিয়েছিলে বুঝি? ভয় পেও না, আমি কথার বরখেলাপ করব না। যতক্ষণ না তুমি অনুমতি দেবে, যতক্ষণ না তোমার মন সায় দেবে, আমি আমার অধিকার ফলাবো না। কিন্তু এত সুন্দর হাসি দেখার পরে এই চুমুটা না দিতে পারলে আজ আমি ছটফট করতাম সারা রাত। আত্মার উপর হতো জুলুম করা ঠিক নয় আসিয়া। আলো একবারের জন্যেও স্বামীনের চোখের দিকে তাকালো না। যদি তাকাতো তাহলে দেখতে পেত কতটা মুগ্ধতা স্বামীনের চোখে তার জন্য। মাথায় গোবর ঠাসা আলো থমকে গেলেও যেতে পারত। নিজেকে গুটিয়ে নিয়ে বিছানায় চুপচাপ শুয়ে পড়ে সে। স্বামীন আর মনে হাসে। এভাবে হুট করে গুটিয়ে নিল কেন মেয়েটা? কোনো প্রতিক্রিয়া দেখালো না। স্বামীন বুঝবে কিভাবে রাগ করেছে, নাকি লজ্জা পেয়েছে, নাকি ভয় পেয়েছে? সম্ভবত ভয় পেয়েছে। স্বামীন মনে মনে ভাবে আর ভয় দেখিয়ে কাজ নেই। কোনো বাক্য ব্যয় না করে সুইচ টিপে বাতি নিভিয়ে দিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ যেতেই দরজায় ধাক্কা পড়ে। ইহান বাইরে থেকে তার বড় বাবাকে ডাকছে। স্বামীন উঠে বসে আবারও বাতি জ্বেলে দেয়। আলো উঠে বসে। দরজা খুলে দেখে ইহান দাঁড়িয়ে চোখ মুছছে। স্বামীন অবাক হয়ে ইহানকে কোলে তুলে নেয়। ঋতু আর ইলহাম দাঁড়িয়ে আছে। স্বামীন ঋতুর দিকে তাকিয়ে বলে, হয়েছে কি? কাঁদছে কেন? হাত তুলেছো গায়ে? ঋতু মাথা নাড়িয়ে বলে, বকেছি। কেন? হোমওয়ার্ক করিনি। রাত 11টা প্রায়, এখন হোমওয়ার্ক করার সময়? সন্ধ্যা থেকে ওর বাবার ফোনে কার্টুন দেখেছে, বলেছে ঘুমানোর আগে করে দেবে। এখন তেরামি কেন করছে? তেরামি তো তুমি করছো ঋতু। ধমকের সুরে বলে স্বামীন। ইলহাম ইহানের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে বাবা, তুমি পাপার কাছে এসো, হোমওয়ার্ক করতে হবে না আর। আচ্ছা,